তো আমরা পড়ছি আহ মাইটোসিস, মিওসিস বা রাসমূলক কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন আমরা ইতিমধ্যে শেষ করে আসছি, তাই না? তো মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা গতকাল পড়েছিলাম এবং এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা গতকাল দেখেছি। তো আজকে আমরা একটু খুব দ্রুত রিভিশন করে যাব পুরো মিওসিস কোষ বিভাজনটা। তো দেখো, মিওসিস কোষ বিভাজনকে আমরা রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশনও বলি। কারণ এটা আমাদের হচ্ছে ক্রোমোজোম একবার বিভক্ত হবে এক্ষেত্রে। নিউক্লিয়াসটা দুবার, বাট ক্রোমোজোমটা একবার বিভক্ত হবে। আমি গতকাল এক্সপ্লেন করেছিলাম নিউক্লিয়াস একবার বিভক্ত কেন হচ্ছে, এবং ক্রোমোজোম কেন একবার বিভক্ত হয়, এবং আলটিমেটলি কেনই বা অর্ধেকটা হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মাইটোসিস মিওসিস কোষ বিভাজনের ডেফিনেশন। তাহলে এখান থেকে একটু একটু দেখে নিবা। দেন এখানেও দেওয়া আছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়। নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে আমরা মিওসিস কোষ বিভাজন বলি। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে এই জায়গায়। সর্বপ্রথম মেয়োসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ করেন, এটা হচ্ছে গোলকৃমিতে লক্ষ্য করেন বুভেরি, ঠিক আছে? এটা বলবা। এবং হ্রাসমূলক বিভাজন বলেন কে? বিজ্ঞানী ফার্মার। এইগুলা আর কি কয়েকটা লাইন মনে রাখা দরকার। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমাদের, মিয়োসিস কোষ বিভাজনটা কোথায় হয় মনে রাখ। আচ্ছা, তো মিয়োসিস কোষ বিভাজনটা কোথায় হয় এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ, কথা এই অধ্যায়ের জন্য। মিওসিস কোষ বিভাজন কোথায় হবে মনে রাখবা, নিম্ন শ্রেণীর যে হ্যাপ্লয়েড জীব আছে, হ্যাপ্লয়েড জীব মানে তোমার এক প্রস্থ ক্রোমোজোম থাকবে ওই ক্ষেত্রে। হ্যাপ্লয়েড জীবে মিওসিস হবে নিষেকের পর জাইগোটে। কারণ কি, ওই ক্ষেত্রে আমাদের এরা নিষেকের পরে মানে ফার্টিলাইজেশন যখন হবে, সাপোজ এটা যদি পুরুষ উদ্ভিদ হয়, এটা যদি আমাদের স্ত্রী উদ্ভিদ মানে জীব হয়, ওই ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু যদি আমাদের হ্যাপ্লয়েড সংখ্যক হয় এক প্রস্থ, ওই ক্ষেত্রে তারা যে জাইগোটটা গঠন করবে এটা হচ্ছে টু এন বা ডিপ্লয়েড। দেন এই জাইগোটে আমাদের কি হবে, তোমার এই যে মিওসিস কোষ বিভাজনটা হবে। মেসিস কোষ বিভাজন হয়ে আলটিমেটলি এখানে এন ফর্ম করবে। তাহলে এই ক্ষেত্রে আগে তোমার এই ক্ষেত্রে তারা অ্যাকুমুলেট হচ্ছে, মানে ফার্টিলাইজড হয়ে জাইগোট পরিণত করছে, দেন জাইগোটে আমাদের মিওসিসটা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে, নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মিওসিস হয় নিষেকের পরে জাইগোটে। দেন উচ্চ শ্রেণীর জীবে কোথায় হয়? উচ্চ শ্রেণীর জীবে মিওসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষে। লাইক মনে করো আমাদের যে শুক্রাণু, আমাদের যে মাতৃকোষ, এই মাতৃকোষের হচ্ছে তোমার টুয়েন, হ্যাঁ, স্পার্মাটোসাইট। দেন এই ক্ষেত্রে আমাদের যে তোমার ডিম্বাণু বহুসাইট, এখানে টুয়েন। তো প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এভাবে আলটিমেটলি হতে হয়ে আমাদের স্পার্মেটিডে বা স্পার্মে আলটিমেটলি ফর্ম করে এন। তো এক্ষেত্রে আমাদের এই যে এই মাতৃকোষটাতে আমাদের হয়ে যাবে তোমার যে মিওসিসটা হবে ওটা। কারণ এই ক্ষেত্রে আমাদের যদি এন এ বা মাতৃকোষে এদের তোমার মিওসিস হইতো, তাহলে এটাকে N/2 ফর্ম করতে হতো। N/2 বা অর্ধেক সংখ্যক ক্রোমোজোম কখনো হবে না। মানে একটা ক্রোমোজোম অর্ধেক সংখ্যক, তার মানে কোনো মিনিং নেই তার, ঠিক আছে? বাট এখানে দুই প্রস্থ ক্রোমোজোম, দুই প্রস্থ থেকে এক প্রস্থ ক্রোমোজোম হইতে পারে, এটা খুবই স্বাভাবিক। তো এখান থেকে এক প্রস্থ ক্রোমোজোম হবে, আলটিমেটলি এনএন ফর্ম করবে, তাহলে এখানে আমাদের মিওসিসটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টিকালে হবে আমাদের এই ক্ষেত্রে মিওসিসটা, যেগুলো উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীব। আর হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে জাইগোটে হবে আমাদের মিওসিসটা। যখন আমাদের এই ক্ষেত্রে গ্যামিট গঠনের পূর্বে শুক্রাণু থেকে, তো শুক্রাণু মাতৃকোষে এবং তোমার ডিম্বাণু মাতৃকোষে আমাদের যখন এই মিওসিসটা হয়, তখন তাকে আমরা বলি টার্মিনাল মায়োসিস। টার্মিনাল মায়োসিস আমাদের যেটা হয়, তাহলে আমাদের মানুষের ক্ষেত্রে কোন মায়োসিস প্রক্রিয়া দেখতে পাবা তুমি? টার্মিনাল মায়োসিস দেখতে পাবে। তাহলে ডিপ্লয়েড জীবে মিয়োসিস যখন গ্যামেট গঠনের পূর্বে শুক্রাণু মাতৃকোষ থেকে যখন আমাদের শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাণু মাতৃকোষ থেকে যখন ডিম্বাণু উৎপন্ন হয়, ওই সময় যখন আমাদের মায়োসিস হবে, তখন আমরা সেটাকে টার্মিনাল মায়োসিস বলবো। এছাড়া আরেকটা আমরা মায়োসিস দেখবো, সেটা হচ্ছে স্পোর যাদের হয়। স্পোর আমরা দেখেছি, মাইক্রোস্পোর, মেগাস্পোর। হ্যাঁ, মাইক্রোস্পোর মানে আমরা জানি তোমার পুংপুষ্প উদ্ভিদের হয়, পুংরেণু যেটাকে আমরা বলি। স্টেনো মানে মেগাস্পোর হয়, কারণ এর সাইজে বড় হয় একটু, হ্যাঁ, মেগা, এই জন্য বলা হয় মেগাস্পোর। তো এই ক্ষেত্রে মাইক্রো মেগাস্পোরের মাঝে যে মিওসিসটা আমরা দেখবো সেটা হচ্ছে স্পোরিক
মায়োসিস, ঠিক আছে, স্পোরিক মায়োসিস। দেন আসো কতক শৈবাল এবং ছত্রাক, এইগুলো হচ্ছে তোমার হ্যাপ্লয়েড জীব, নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীব। এই নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীব আমাদের যে তাদের মিউসিস হবে নিষেকের পরে জাইগোটে, জাইগোটে আমাদের এই মিউসিসটা হবে, এবং এটাকে আমরা বলতেছি জাইগোটিক মায়োসিস সেল ডিভিশন। ওকে, তাহলে এইগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আরেকটা তথ্য, আমাদের এই মিউসিসটা হবে কোথায়, জনন মাতৃকোষ সৃষ্টির সময়। হ্যাঁ, আমাদের এই ক্ষেত্রে যে জননকোষ সৃষ্টির সময় মিউসিসটা হবে, মনে রাখবা, জনন কোষ সৃষ্টির সময়, কোষ সৃষ্টি জনন কোষ সৃষ্টির সময় আমাদের এই মিওসিসটা হবে। এছাড়াও জনন কোষ বৃদ্ধি বললে কি হবে, সেটা মাইটোসিস। জনন কোষ বৃদ্ধি বললে মাইটোসিস। জননাঙ্গ সৃষ্টি বললে কি হবে, মাইটোসিস। ওকে, জননাঙ্গ বৃদ্ধি তাও মাইটোসিস, একমাত্র জনন কোষ সৃষ্টি বললে মিওসিস। ওকে, মাথায় রাখবে গেলা। দেন আসো আমরা যদি ডিরেক্ট চলে যাই মাইটোসিসের বৈশিষ্ট্য, এগুলো পরে দেখবা আমরা। প্রোফেজ এখানে টোটাল বিভাজনটাকে ভাগ করেছি। প্রুভেজ এক অনেক দীর্ঘস্থায়ী বেদে, এই ক্ষেত্রে আমরা এটাকেও আবার 5টা পর্যায়ে ভাগ করেছি। আমরা দেখবো এখানে বাইবেলেন্স সৃষ্টি হয়, জিন বিনিময় ঘটে, যেখানে আমরা ক্রসিং ওভার পড়ছি। তো মাইসিস প্রক্রিয়াকে আমরা ফার্স্ট ওয়ান দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মিওসিস ওয়ান বা মিওসিস, দ্বিতীয়টা হচ্ছে মিওসিস টু। তো মিওসিস একই হচ্ছে মূলত আমাদের রিডাকশনাল বা তোমার হ্রাসমূলক যে সেল ডিভিশন ওঠা, কারণ এই মিওসিস একেই আমাদের যে তোমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়া এটা হয়, তাহলে এটা হচ্ছে 2n। এই 2n থেকে আমাদের এখানে হয়ে গেছে n, এখানে হয়ে গেছে n, তাহলে এখানে দুই প্রস্থ এখানে এক প্রস্থ, তার মানে এটাই হচ্ছে আমাদের মূলত মিওসিস ওয়ান। এর পরবর্তী ধাপে কি হয়েছে, এর পরবর্তী এই এনটা আবার দুইটা এনে পরিণত হয়েছে, এই এনটা আবার দুইটা এনে পরিণত হয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের ক্রোমোজোম n, এক্ষেত্রে ক্রোমোজোম n, তার মানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটা হচ্ছে আমাদের মিওসিস টু, যেটা অবশ্যই মাইটোসিসের মতোই। তাহলে মিওসিস ওয়ানটা হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যক্ষভাবে যেটা আমরা বলতেছি রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন, এবং এটা প্রকৃতপক্ষে সেটা। আর মিওসিস টুটা হচ্ছে মূলত আমাদের ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। ওকে, তাহলে এটা মূলত মাইটোটিক বিভাজন। এই ক্ষেত্রে আমরা যে 4টা পর্যায়ে ভাগ করতেছি তাদেরকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আমরা প্রো মেটাফেজটা কিছু স্কিপ করতেছি। ওকে, দেন আর আচ্ছা, এক্ষেত্রে দ্বিতন হবে, ডিএনএ দ্বিতন হবে আমাদের প্রোফেজ একের পূর্বে, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে আমরা যদি ক্লাসিফিকেশনটা দেখি, মিওসিসকে আমরা জানি প্রত্যেকটা বিভাজনের আগে কোষ কিছু প্রস্তুতিমূলক দশা সম্পন্ন করে আসে, যেটাকে আমরা বলতে ইন্টারফেস, যেটাকে আমরা কি বলি, ইন্টারফেস। মূলত এর আগে কি হয়েছে, এর আগে মিওসিস টু গেছে। ওকে, এবং এর আগে ইন্টারকাইনেসিস আমরা যাচ্ছি এরপরে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, আমরা যদি শুরুটা যদি ইন্টারফেস দিয়ে করি, মানে প্রস্তুত গ্রহণ করতেছে, দেন প্রস্তুত গ্রহণের পরেই এখানে আবার বিভিন্ন ধাপ পাবো, আমরা গ্যাপ ওয়ান পাবো, এস পাবো, গ্যাপ টু পাবো। হ্যাঁ, এগুলো আমরা যাচ্ছি না, পরে আসছি। দেন আসো মিওসিস ওয়ান, যেটাকে আমরা প্রকৃতপক্ষে হ্রাসমূলক বা রিডাকশনাল বলছি। এই মিওসিস ওয়ানটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম, প্রোফেসেক, মেটাফেসেক, অ্যানাফেসেক, টেলোফেজ। তাহলে মিওসিস এককে প্রোফেসেক, মেটাফেসেক, অ্যানাফেসেক, টেলোফেসেক। দেন প্রোফেসেকটা এক্ষেত্রে আমাদের অনেক বড় পর্যায়, আমাদের পড়ালেখার সুবিধার্থে আমরা এটাকে আরো 5 উপপর্যায়ে ভাগ করলাম, উপধাপে ভাগ করলাম। ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। ল্যাপটো, জাইগো, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। ওকে, দেন আসো এরপরে আমাদের মিওসিস ওয়ান, এই যে এটা হচ্ছে মিওসিস ওয়ান, মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর মাঝে, মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর মাঝে যে দশা, ওটাকে আমরা বলতে ইন্টারকাইনেসিস। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ইন্টারকাইনেসিস। মূলত কাইনেসিস কেন বলা হয়, আমরা জানি যে তোমার নিউক্লিয়াসের যে বিভাজন, ওটাকে আমরা মূলত কাইনেসিস নামে চিনি। তো ইন্টার মানে হচ্ছে মাঝামাঝি, মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর যে মধ্যবর্তী যে পর্যায়ে, এটাকে ইন্টারকাইনেসিস বলবো। ওকে, আচ্ছা। তো এই যে আমরা ইন্টারকাইনেসিস গেল, এরপর সাইটে আমাদের মিউসিস টুটা আসবে, যেটা হচ্ছে মূলত সমীকরণিক বা মাইটোসিসের মতো। এটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করলাম, প্রোপেস্টো, মেটাফেস্টো, অ্যানাফেস্টো, টেলোফেস্টো। তাহলে দেখো, মিউসিস একে এক দুই, আমাদের প্রোফেসেক, মেটাফেসেক, অ্যানাফেসেক, টেলোফেসেক। মিউসিস টু কে প্রোফেস্টো, মেটাফেস্টো, অ্যানাফেস্টো, টেলোফেস্টো। এর মাঝে প্রোফেস একটু একটু বড় হয়, এটাকে আবার 5টা ধাপে আমরা গিয়ে পড়বো। এবার আসলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বা টপিক হচ্ছে আসলে মূলত প্রুফেস একের উপধাপগুলো। আমাদের পরীক্ষার জন্য বললো যে কোনো এমসিকিউ, সিকিউ সব জায়গায় এই প্রুফেস একটা আমাদের সবচেয়ে বেশি লাগবে। প্রুফেস একে আমরা যে উপধাপগুলো বাক করলাম, এটা হচ্ছে ফার্স্টে ল্যাপটোটিন, ল্যাপটো। তো ল্যাপটো শব্দের অর্থ কি, ল্যাপটো শব্দের অর্থ হচ্ছে চিকন বা পাতলা, এবং তিন বা থ্রেড, তিন শব্দটা হচ্ছে থ্রেড, গ্রিক শব্দ থেকে আসছে, যার অর্থ সুতা বা তন্তু। তো ল্যাপটোটিনে আসলে আমাদের ক্রোমোজোম গুলা খুবই চিকন সুতা বা তন্তুর মতো থাকে, এই জন্য এটার নাম হয়েছে ল্যাপটোটিন। তো এটা আমরা জানি জলবিয়োজন বা ডিহাইড্রেশন হবে। মনে রাখবা ল্যাপটোটিনের যে ধাপ, এগুলো আমরা মিল পাবো কার সাথে,
প্রোফেজের সাথে, আমরা যে মাইরিউসের প্রোফেজ পড়ছিলাম, প্রোফেজের সাথে অনেকাংশে মিলে যাবে অনেকটা। দেখবা এক্ষেত্রে ডিহাইড্রেশন শুরু হয়েছে, ক্রমাগত জল বিজনের ফলে চিকন সুতার মতো দেখাবে, অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা সম্পন্ন হবে তারা। দেন ক্রোমোজোমগুলো আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হবে, হ্যাঁ, এগুলা ক্রোমোমিয়ার দেখা যাবে। এই যে একটা ক্রোমোজোমে যদি এটা হয় ক্রোমোজোমে, এগুলো হচ্ছে তোমার ক্রোমোমিয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। এবং ক্রোমোজোমগুলো বহু ক্রোমোমিয়ার দেখা যাবে, এবং ক্রোমোজোমগুলো অবিভক্ত এবং দীর্ঘ থাকে, ঠিক আছে, ক্রোমোজোমগুলো তোমার অবিভক্ত, মানে এদেরকে তুমি আলাদা দেখতে পাবে না, এগুলো অবিভক্ত থাকে। জলবীজন এবং ক্রোমোজোম সংকোচন চলতে থাকে। এক্ষেত্রে প্রাণীকোষ আরেকটা কাজ হয়, প্রাণীকোষে কি করে, আমাদের সেন্ট্রোমিয়ার গুলা একসাথে চলে আসে নিউক্লিয়ার এনভেলপের সন্নিকটে, আমাদের এখানে তোমার যে নিউক্লিয়ার এনভেলপ হয়, এই যে সেন্ট্রোমিয়ার গুলো তোমার একসাথে চলে আসে, এরকম সেন্ট্রোমিয়ার গুলো একসাথে চলে আসে, সেন্ট্রোমিয়ার গুলো একসাথে চলে আসে, তাহলে সব সেন্ট্রোমিয়ার, তাহলে এরকম একটা ফর্ম হবে, আমাদের এরকম একটা ফর্ম হবে। সব সেন্ট্রোমিয়ার যখন একসাথে চলে আসবে, তখন এটাকে আমরা অনেকটা ফুলের তোড়ার মতো দেখি। ফুলের তোড়াকে আমরা বলি বুকে, ফুলের তোড়াতে আমরা কি বলি, বুকে। তাহলে এটাকে আমরা বুকেট বা বুকেও বলি। এবং এই বুকেট বিন্যাসটা দেখা যায় আমাদের ল্যাপটোটিন উপপর্যায়ে। প্রশ্ন আসে বুকে কোন উপপর্যায়ে দেখা যায়, এটা হচ্ছে আমাদের ল্যাপটোটিন উপপর্যায়ে। এবং এই যে বিন্যাস, এই যে বিন্যাস বুকে বিন্যাস, এটাকে আমরা বলি পোলারাইজড বিন্যাস, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যাব জাইগোটিনে। জাইগোটিন আর কিছু না, জোর বাঁধে। জাইগোটিন শব্দ দিয়ে মনে মনে রাখতে পারবে, জাস্ট এরা কি করে, এরা জাস্ট জোর বাঁধে, জাইগোটিনে এরা জোর বাঁধে। দেখো এক্ষেত্রে আমাদের যে তোমার এক্ষেত্রে আমাদের 4টা ক্রোমোজোম আছে, 4টা ক্রোমোজোম কত সুন্দর এর আলাদা আলাদা ভাবে আছে। জাইগোটিন উপর যে কি করছে দেখো, দুইটা নিজেদের সাথে জোর বেঁধে ফেলছে, দুইটা ক্রোমোজোম নিজেদের সাথে জোর বেঁধে ফেলছে। এবং এই জোরটাকে আমরা বলবি বাইভ্যালেন্ট, এই জোরটাকে আমরা কি বলি, বাইভ্যালেন্ট। এবং এটা হচ্ছে হোমোলুগাস, হোমোলুগাস, আচ্ছা, হোমোলুগাস মানে কি, দুটা হোমোলুগাস বা সমসংস্থ। হোমোলুগাস মানে হচ্ছে, আমরা জানি আমাদের যখন তোমার যে মিওসিস, লাইক তোমার যে আব্বার যে টুয়েন, হ্যাঁ, আমরা জানি আমাদের যে পিতার টুয়েন বা ডিপ্লয়েড, এই টুয়েন আমরা আহ, যদি চিন্তা ভাবনা করি যে তার চুলের রং নিয়ন্ত্রণকারী একটা জিন, চুলের রং বা লম্বা হওয়ার জন্য জিন, লম্বা হওয়ার জন্য জিন এই এক প্রস্থ, মানে এখানে যদি আমি দুই প্রস্থ ক্রোমোজোম না আমাদের ক্ষেত্রে সবসময় ডিপ্লয়েড জীব আমরা। তো এই ক্ষেত্রে এই যে এক প্রস্থ ক্রোমোজোম আসছে আহ তার পিতা থেকে, আরেক প্রস্থ ক্রোমোজোম আসছে তার মাথা থেকে। মনে রেখো, এক প্রস্থ ক্রোমোজোম আসছে তার পিতা থেকে, আরেক প্রস্থ ক্রোমোজোম আসছে তার মাথা থেকে, মানে এটা তোমার আব্বার কথা, তোমার আব্বার কথা। তো এই যে তোমার আব্বার এক প্রস্থ ক্রোমোজোম আসছে তোমার পিতা থেকে, এবং কিসের, এটা হচ্ছে তোমার লম্বা হওয়ার জন্য যে জিন, এটা লম্বা হওয়ার জন্য যে ক্রোমোজোম লম্বা হওয়ার জন্য যে জিন যে ক্রোমোজোম অবস্থান করছে, ওটার নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। তাহলে আব্বার যে লম্বা হওয়ার জন্য যে জিন, এটা একটা আছে তার পিতা থেকে, মানে তোমার দাদা থেকে, একটা হচ্ছে তোমার দাদি থেকে, এইভাবে তো আসছে, তাই না? এখন এইটা কি করবে আমাদের, যে লম্বা হওয়ার জন্য যে জিন, এ একটা জিন যাবে তোমার এইদিকে। এখন তোমার যে আহ সমস্ত ক্রোমোজোম জোড়, এই যে এই জোড়গুলা মানে একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলো যখন একসাথে জোড় সৃষ্টি করবে, সেটাকে আমরা বলবো সমসংস্থ বা হোমোলুগাস। হোমোলুগাস মানে যারা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আসছে, ঠিক আছে, হোমোলুগাস। হোমোলুগাস মানে হচ্ছে যারা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, আহ সমসংস্থ। তো একটা পিতা থেকে আসছে, একটা মাথা থেকে আসছে, এই যে এরা পরস্পরের হোমোলুগাস বা সমসংস্থ, কারণ এরা একই রকমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করছে, ঠিক আছে, এরা হচ্ছে হোমোলুগাস। তাহলে হোমোলুগাস ক্রোমোজোমের মাঝে জোড় সৃষ্টি হওয়াকে আমরা বলি সিনাপসিস। এবং যে প্রক্রিয়া, এখানে যে বাইভ্যালেন্ট গঠনের যে প্রক্রিয়া, বাইভ্যালেন্ট গঠনের যে প্রক্রিয়া, যে প্রসেস, এটাকে আমরা বলবো সিনাপসিস। প্রশ্ন আসে সিনাপসিস কোন উপধাপে ঘটে, জাইগোটিন। খুবই মানে বহুল প্রচলিত কোয়েশ্চেন এগুলা। জাইগোটিন কোন উপধাপে ঘটে, আমাদের যে সিনাপসিস কোন উপধাপে ঘটে, জাইগোটিন উপপর্যায়ে। তাহলে এক্ষেত্রে দেখো জোড় সৃষ্টি কার্য ক্রোমোজোমদের এক প্রান্ত থেকে শুরু অন্য প্রান্ত পর্যন্ত চলতে থাকে, সেন্ট্রোমিয়ার আরম্ভ থেকে দুই দিকে ক্রমান্বয়ে বিস্তারতা লাভ করতে থাকে। মানে এখানে আমাদের জোড়টা সৃষ্টি হইতে চাইবে, তারা একে অপরকে আকর্ষণ করবে। এবং এই যে যে জোড় সৃষ্টি হওয়ার যে প্রবণতা বা প্রক্রিয়া, এটাকে আমরা বলি সিনাপসিস। এবং এই জোড় ক্রোমোজোম জোড়াকে একসাথে আমরা বলবো বাইভ্যালেন্ট, ঠিক আছে। তো যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যা বাইভ্যালেন্ট সৃষ্টি হবে, আমরা জানি দুটা ক্রোমোজোম মিলে একটা বাইভ্যালেন্ট, ঠিক আছে। তো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনও দেখা যায়, মানে নিউক্লিওলাস এবং নিউক্লিওলাস এনভেলপ যেটা আছে ওটা তখনও দেখা যাবে স্পষ্ট, এই যে নিউক্লিওলাস দেখা যাচ্ছে, নিউক্লিয়ার এনভেলপ দেখা যাচ্ছে। পরীক্ষা আঁকার সময় এগুলো বি কেয়ারফুল, এগুলা আঁকবা ওভাবে, এখানে নিউক্লিওলাস তোমাকে দেওয়া লাগবে। তুমি মনে করো জাইগোটিন উপর যে আঁকলা বা নিউক্লিওলাস হাওয়া করে দিছো, তাহলে কিন্তু হবে না, নাম্বার কাটবে। ওকে, তো প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রাল বিভক্তি সূচনা ঘটে, প্রশ্নটা আসে প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রাল বিভক্তি সূচনা ঘটে কোন উপধাপে, এটা হচ্ছে আমাদের এই যে জাইগোটিন উপধাপে, হ্যাঁ। এবার আসো প্যাকাইটিন। তো প্যাকাইটিন
এক্ষেত্রে প্যাকাইস বা থিক মোটা এটা, এবং তিন থ্রেড বা সুতা আমরা জানি। তো এক্ষেত্রে ক্রোমোজোম গুলো কেমন হবে? মোটা খাটো হবে। হ্যাঁ, আমরা নামের মাঝে বুঝতে পারছি মোটা এবং খাটো হবে। তাহলে ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোম গুলো আরো মোটা এবং খাটো দেখা যায়। এরপর যে প্রথমে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়। মানে আমাদের সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ছাড়া বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটা, এই যে ক্রোমাটিড দুটা অনুদৈর্ঘ্য ভাবে, অনুদৈর্ঘ্য এভাবে, হ্যাঁ এভাবে হবে, ট্রান্সভার্সালি না, এভাবে ভার্টিক্যালি, অন্য, তবে সেন্ট্রোমিয়ার ছাড়া দুভাগে বিভক্ত হয়ে যাবে। মানে এইরকম ফর্ম করবে, তারা এইরকম একটা ফর্ম করবে। তাহলে দুভাগে বিভক্ত হয়ে যায়, দেখা যায়, এবং এক্ষেত্রে আরো মোটা এবং খাটো হয় এরা, আরো মোটা এবং খাটো হইতে থাকবে। এই পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার, আচ্ছা দুভাগে বিভক্ত হলো, প্রতি বাইভ্যালেন্টে দুটা ক্রোমাটিড এবং চারটা দুটা সেন্ট্রোমিয়ার। তাহলে এখানে তোমার কি ছিল? এখানে তোমার এই যে আগে ছিল এই অবস্থা, আগে ছিল কি এই অবস্থা ছিল, এখন কি হইলো? এখন এখানে ডাবল, এখানে ডাবল, এখানে এখানে ডাবল, এখানে ডাবল। তাহলে এই যে এটা একটা তোমার ক্রোমাটিড, এই যে এই পাশে একটা ক্রোমাটিড, এই পাশে একটা ক্রোমাটিড, এই পাশে, মানে সেন্ট্রোমিয়ার দুইটা হয়ে গেছে, বাট ক্রোমাটিড হয়ে গেছে চারটা। এই অবস্থাটাকে বলবো আমরা ট্যাট্রোড দশা। এই যে দুটা সেন্ট্রোমিয়ার চারটা ক্রোমাটিড, এই অবস্থাটাকে আমরা কি বলবো? ট্যাট্রোড দশা বলবো। ঠিক আছে? তো এই যে এটাকে আমরা বলবো ট্যাট্রোড দশা। প্যাকাটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয়। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। মানে এখানে দেখো চিত্রে যদি দেখায়, এই যে একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, মনে করো এই যে এটা একটা ক্রোমোজোম, আচ্ছা এক্ষেত্রে দেখো, এই যে এখানে আমাদের এই ক্রোমোজোমের মাঝে তোমার এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই ক্রোমাটিডের মাঝে, বা যদি তুমি এরকম করে চিন্তা করো, এদিকে একটা ক্রোমাটিড, এদিকে একটা ক্রোমাটিড, আলটিমেটলি বাট অনুদৈর্ঘ্য ধরো ঠিক। তো এইদিকে একটা ক্রোমাটিড, এইদিকে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড পরস্পরের ভাই বলতে পারো, মানে সিস্টার বলি আমরা। এইটা পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এগুলা কি পরস্পরের সিস্টার ক্রোমাটিড। বাট তুমি যদি অন্য একটা ক্রোমোজোম চিন্তা ভাবনা করো, তার পাশেই অন্য একটা ক্রোমোজোম, এই ক্রোমাটিডটা এই ক্রোমাটিডের নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে? তাহলে যদি অপর ক্রোমোজোমের হয় তাহলে নন সিস্টার, আর পাশের ক্রোমোজোমের হলে তোমার সিস্টার ক্রোমাটিড। তাহলে একই জোড়ার যখন একই ক্রোমোজোমের দুইটা সিস্টার ক্রোমাটিডকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিডকে সিস্টার, দেন একই জোড়ার, মানে জোড়া একই বাট ভিন্ন ক্রোমোজোম, মানে এরা বাইভ্যালেন্ট একই বাট ভিন্ন ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। এই উপপর্যায়ের শেষের দিকে বাইভ্যালেন্টের যে কোনো দুইটা নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় নোটের সাথে জোড়া লাগে, এবং ওই জোড়া স্থানে আমরা এক্স আকৃতির ক্রস চিহ্ন দেখতে পাবো, যেটাকে আমরা বলবো কায়াজমা। আলটিমেটলি এক্স আকৃতির চিহ্নকে কায়াজমা বলি, এবং বা কায়াজমাটা বলি বহুবচনে। তো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় যেটাকে বলি, সেটাকে হচ্ছে ক্রসিং ওভার। মানে এখানে আমাদের একটা তোমার এই যে এখানে আমাদের অংশের বিনিময় করবে, লাইক এরকম একটা তোমার সিচুয়েশন আমি যদি দেখাই, তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মাঝে কাজটা করবে। ঠিক আছে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কাজটা করবে, তাহলে এদিকে একটা, দেন এদিকে একটা। তাহলে এখানে দেখো, এইটা খেয়াল করো, এইখানে যদি আমি জুম করে আঁকি, এটা হচ্ছে তোমার এরকম একটা শেপ ফর্ম করছে, মানে এক্স আকৃতির একটা চিহ্ন হয়ে গেছে, তাই না? এক্স আকৃতির একটা চিহ্ন ফর্ম হয়ে গেছে। তাহলে এটাকে বলবো আমরা কায়াসমা। এই কায়াসমার স্থানে কি হবে? এই ক্রোমোজোমের কিছু অংশ এঁকে দিবে, এই ক্রোমোজোমের কিছু অংশ এঁকে দিবে। তাহলে এটাকে বলবো আমরা ক্রসিং ওভার। এই যে ক্রসিং ওভারের জন্য কিন্তু আমাদের যে বৈচিত্র্য সৃষ্টি হয়, মিওসিসের জন্য এই যে ক্রসিং ওভারের জন্য বৈচিত্র্য সৃষ্টি হয়, এবং আলটিমেটলি কোনো পুত্র সন্তানই হুবহু তার পিতার মতো হয় না, কোনো কন্যা সন্তানই হুবহু তার মাতার মতো হয় না, তাদের মাঝে বৈচিত্র্য সৃষ্টি হয় কোনো কোনো, এবং পৃথিবীর 700 কোটি মানুষ ইউনিক হওয়ার এটাই অন্যতম একটা কারণ যে আমাদের ক্রসিং ওভার হয়। কোনো কোনো বাইভ্যালেন্টে কায়াজমা একেবারে উৎপন্ন না হতে পারে, আবার কোনো কোনো বাইভ্যালেন্ট একাধিক হতে পারে। আচ্ছা, কায়াজমা সৃষ্টির ফলে যে ক্রসিং ওভার দেখা যায়, তাতে ক্রোমোজোমের গুণগত পরিবর্তন সাধিত হয়, এবং এক্ষেত্রে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার তখনও দেখা যায়। আচ্ছা, এবার সে ডিপ্লোটিন। তাহলে এখানে আমাদের কায়াজমা সৃষ্টি হলে দেখো, এই যে এখানে আমাদের প্যাকেটের উপর যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে আমাদের কয়েকটা ধাপ একসাথে সংঘটিত হয়। ঠিক আছে? ট্যাটুর দশা পরিণত হয়, ট্যাটুর দশা দেখা যায়, তোমার এখানে কায়াজমা সৃষ্টি হবে, ক্রসিং ওভার হবে। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্যাকেটিনটা, পূর্ব ভালোভাবে এটা। তাহলে আসে ক্রসিং ওভার কোন ধাপে ঘটে? প্যাকেটিন উপধাপে। দেন আসো, এক্ষেত্রে আমাদের ডিপ্লোটিন উপপাদ্য কি হবে? এখন তারা আকর্ষণ করে আছে, তাই না? এই যে এখন তারা ননসিস্টার এবং ননসিস্টার ক্রোমাটিডদের পরস্পরকে আকর্ষণ করে আছে। এই ননসিস্টার ক্রোমাটিড এখন পরস্পরকে আকর্ষণ করে আছে, এখন তাদেরকে দূরে সরে যেতে হবে, তাদের অংশের বিনিময় শেষ। অংশের বিনিময় শেষ হওয়ার পর এখন তাদের দূরে সরে যেতে হবে না? এই দূরে সরে যাওয়ার যে পর্যায়ে, এটা শুরু হবে একটা বিকর্ষণের মাধ্যমে। এই বিকর্ষণটা শুরু হবে ডিপ্লোটিন উপপর্যায়ে। তাহলে ডিপ্লোটিন উপপর্যায়ে কি হবে? বিকর্ষণ শুরু হবে। তাহলে দেখো, এই জায়গায় এটা এই দিকে সরে যেতে চাচ্ছে, এটা এই দিকে সরে যেতে চাচ্ছে, মাঝখানে কি করতেছে? এবং দেখো, এই যে সবার আগে সরে যে কি আমাদের এই সেন্টিমিটারটা সবার আগে সরে যাবে, সেন্টিমিটার সবার আগে সরে যাবে, এইদিকে একটা এইদিকে সরে যাচ্ছে, সে এদিকে সরে যাচ্ছে, বাট এক জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা হচ্ছে এই জায়গায় কায়েসমাটার স্থানে বাধাপ্রাপ্ত হচ্ছে। কায়েসমার যাচ্ছে সে লেগে থাকতে, বাট আলটিমেটলি সত্যি হবে। তো এখানে আমাদের কায়েসমাটার স্থানে তোমার বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং এটা তোমার যুক্ত হওয়ার চেষ্টা করছে, এবং যার জন্য এখানে একটা লুপ সৃষ্টি হয়। লুপ, এখানে একটা কি সৃষ্টি হচ্ছে? লুপ, বা তোমার একটা
বৃত্তের মতো সৃষ্টি হয়েছে লুপ। এবং আমাদের প্রশ্ন আসে লুপ কোন ধাপে সৃষ্টি হয়। হ্যাঁ, লুপ সৃষ্টি হয় আমাদের ডিপ্লোটিন উপপর্যায়ে, ঠিক আছে। এবং এখানে বিকর্ষণ শুরু হয়, এবং লুপের এখানে আমাদের যে ডিগ্রি আবর্তন রোটেটরি মুভমেন্ট, এটা 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। দেখো, তাহলে বাইভ্যালেন্টের ক্রোমোজোমদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, ফলে বিপরীত দিকে সরে যাওয়ার চেষ্টা করে ক্রোমোজোম কাইসমার স্থানে বাধাপ্রাপ্ত হয়, ঠিক আছে। এবং বিকর্ষণ কয়েক স্থানে শুরু হতে পারে, তবে আমাদের সেন্ট্রোমিয়ারদের প্রথমে এবং ব্যাপকভাবে বিকর্ষণটা শুরু হয়। এবং এখানে বিকর্ষণের ফলে কাইসমার মধ্যবর্তী স্থানের অংশ লুপের সৃষ্টি হয়, এবং এই কাইজমার প্রান্তীয়করণ, এখানে কাইজমার, এখানে আমাদের দেখো কাইজমার আস্তে আস্তে তোমার সরতে থাকবে, এই যে কাইজমার আস্তে আস্তে সরতে থাকবে একে অপর থেকে। এভাবে একে অপর থেকে যখন সরতে থাকবে, তখন তারা এই প্রান্তের দিকে আসতে থাকবে, আলটিমেটলি তাদের জোড়াটা এভাবে। এটাকে বলে আমরা প্রান্তীয়করণ, কাইজমার প্রান্তের দিকে সরে যাওয়া, মানে প্রান্তে যে এখানে জোড়া লেগে আছে, জোড়াটা আস্তে আস্তে প্রান্তের দিকে চলে আসবে, আলটিমেটলি ছুটে যাবে এক সময়। এই যে প্রান্তের দিকে সরে যাওয়াকে বলে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। প্রশ্ন আসে প্রান্তীয়করণ দেখা যায় কোন ধাপে? ডিপ্লোটিন উপধাপে। তো দুই বা ততোধিক বাহু আবরণের আবর্তনের কারণে, আচ্ছা, এখানে দুই বা ততোধিক বাহু থাকলে তখন আমরা 90 ডিগ্রি কোণ অবস্থান করে, যখন একটি মাত্র কায়াসমা থাকবে তখন 180 ডিগ্রি আমরা দেখতে পাবো। এই ক্ষেত্রে দেখো, এই ক্রোমোজোমের ক্ষেত্রে একটা মাত্র কায়াসমা, 180 ডিগ্রি হবে তাহলে। এরপর আসো ডায়াকিনেসিস, তাহলে একদম শেষের পর্যায়ে আমাদের প্রোফেজ ওয়ানের এই পর্যায়ে কি হবে, আরো কর্বাকৃতির মোটা হবে, এটা আরো ছোট হবে। প্রান্তিকরণ তখনও চলতে থাকে, এই যে এখানে দেখো আমাদের প্রান্তিকরণ তখনও চলতেই আছে। দেন বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের মধ্যে দাঁত জমা হলে ক্রোমাটিড বিভক্ত দেখা যায় না, এই সময় বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়ার কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে চলে আসে। তাহলে কেন্দ্রস্থলে ছিল তখন, এখন তারা পরিধির দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। তাই নিউক্লিয়ার থেকে নিউক্লিয়াস বিলো অদৃশ্য হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলসটা সম্পূর্ণ অবলুপ্তি ঘটে বা অদৃশ্য হয়ে যাবে। প্রাণীকোষে সেন্ট্রালটা মেরুতে পৌঁছায় এই ক্ষেত্রে, ঠিক আছে। প্রাণীকোষটা মাথায় রাখবে, একটু প্রশ্ন আসে। এটা গেল ডায়াকিনেসিস। এরপর আমাদের প্রোফেসটা শেষ, তাহলে আমরা প্রোফেস ওয়ান শেষ করলাম, প্রোফেস ওয়ান শেষ করলাম। পরের ধাপ কি, মেটাফেস ওয়ান, তারপর এনাফেস ওয়ান, তারপর টেলিফেস ওয়ান। মেটাফেসে কি হয়? তাহলে দেখো, মনে রাখবা, প্রোফেস ওয়ানটা আমাদের জন্য ব্যতিক্রম ছিল, জাস্ট প্রোফেস ওয়ানটা আমাদের জন্য জাস্ট ব্যতিক্রম ছিল। মেটাফেস, এনাফেস, টেলিফেস আগে যা পড়ছো হুবহু তা মেটাফেস ওয়ানে তুমি এখানে যা পড়ছো, মাইটোসিসে যা যা পড়ছো হুবহু তা, এনাফেসে যা যা পড়ছো হুবহু তা, এখানে টেলিফেসে যা যা পড়ছো হুবহু তা। তাহলে মেটাফেসে কি হয়? মেটাফেজে আমরা জানি, আমরা ম দিয়ে মনে রাখছিলাম, মাঝখানে আসে, ম দিয়ে কি আসে, মাঝখানে আসে, মানে বিষুবীয় অঞ্চল আসে তারা। দেন সবচেয়ে মোটা এবং খাটো হবে, সবচেয়ে মোটা এবং খাটো হবে। দেন অ্যানাফেজে কি হবে, তারা প্রান্তের দিকে যেতে থাকবে, এবং বি এল জে আই, মেটা সাবমেটা একটু টেলো, এগুলো ফর্ম করবে, এই এগুলো ফর্ম করবে সেন্ট্রোমিয়ারের বিভিন্ন অবস্থানের পার্থক্যের জন্য, ঠিক আছে। বিএল জে এর মতো আকার ধারণ করবে, এবং প্রান্তের দিকে তারা তোমার বিভিন্ন মেরুর দিকে যাত্রা শুরু করবে। দেন আমাদের টেলোফেজ আলটিমেটলি তারা বিভিন্ন এখানে আমাদের যেটা কোষ প্রাচীর যেটা সৃষ্টি হবে, মানে সাইটোপ্লাজমে গাঁটো জমা হবে, এবং একসাথে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু প্রোডাক্ট আসবে, এই সব একসাথে হয়ে আমাদের একটা কাজ সৃষ্টি হবে। আলটিমেটলি আলাদা আলাদা ভাবে আমাদের দুটো নিউক্লিয়াস আলাদা হয়ে যাবে টোটালি। তাহলে দেখো, মেটাফেজ ওয়ান, মেটাফেজ ওয়ানটা আমাদের অলমোস্ট মাইটোসিসের যে মেটাফেজ, এটার মধ্যে তবে একটা পার্থক্য আছে, লাইনটা বোল্ড করা আছে এবং দাগানো আছে। এটা হচ্ছে, মাইটোটিক মেটাফেজে আমরা দেখলাম সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে গেছে, সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের মাইটোটিক মেটাফেজের কি ছিল, এই ক্ষেত্রে মাইটোটিক মেটাফেজে এইরকম হয়ে গেছিল, বাট এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হবে না। সেন্ট্রোমিয়ারটা বিভক্ত না হওয়ার জন্যই, সেন্ট্রোমিয়ারটা বিভক্ত না হওয়ার জন্যই ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে আনিতে হয়, ঠিক আছে। 2n থেকে কি হবে, 2n থেকে n হবে। খুবই গুরুত্বপূর্ণ লাইন এটা। 2n থেকে n হওয়ার একমাত্র কারণ, মাইটোটিক মেটাফেজের মতোই এক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হবে না। সেন্ট্রোমিয়ারটা যদি সামহাও বিভক্ত হয়ে যায়, সেন্ট্রোমিয়ারটা যদি সামহাও বিভক্ত হয়ে যায়, 2n থেকে আমরা 2n পাবো, 2n থেকে আমরা 2n পাবো, মানে ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে এটা 2n 4n হয়ে যাবে, হ্যাঁ, এটা মানুষ হয়ে জন্মাবে না আর। তাহলে এই ক্ষেত্রে মাইটোটিক মেটাফেজের মতো সেন্ট্রিওল বিভক্ত হবে না, ঠিক আছে। এবং ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হবে, ক্রোমোজোমগুলো আরো খড়বাকৃতি এবং খাটো মোটা হবে, এবং ট্রাকশন ফাইবার টানে পৃথক হয়ে এই সমাপ্ত করবে। অ্যানাফেজে আমরা জানি বিএল যায়, অ্যানাফেজ মানে বিএল যায়, মেটা সাপান্ট একটু টেলো। তাহলে এরপর যে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায়, বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোম বিপরীত দিকে মেরু দিকে ধাবিত হয়, এবং ক্রোমোজোমের সংকোচন চলতে থাকে, মেরুমুখী চলন ঘটে। এই চলনে সেন্ট্রিমিয়ার অগ্রগামী, মানে সেন্ট্রিমিয়ার সবসময় আগে আগে দৌড়াবে, সেন্ট্রিমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় যেগুলো এগুলো অনুগামী হবে। তো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফর্ম দেখবো, এই ক্ষেত্রে আমাদের সেন্ট্রিমিয়ার অবস্থান ভিত্তি করে মেটাসেন্ট্রিক বি, মেটা মানে একদম মাঝখানে থাকে, দেখো বি এর এক্ষেত্রে এখানে থাকবে। সাবমেটা মানে অলমোস্ট মেটা তবে সাবমেটা, হ্যাঁ, এই যে এখানে থাকবে। যে মানে একটু একটু মানে একদম পাশে চলে গেছে, টেলো মানে একদম একদম প্রান্তে টেলোসেন্ট্রিকের মতো দেখাবে। ট্রাকশন ফাইবারের দৈর্ঘ্য হ্রাস পেয়ে থাকে, আচ্ছা। তো এক্ষেত্রে অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছে বলে প্রতি ক্রোমোজোম প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষীয় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এবং প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা 2n এর পরিবর্তে দাঁড়ায় n। এটা আশা করি বুঝতে পারছো তুমি। আগে তোমার প্রতি যে ইয়াতে ছিল 2n, বাট এখন এখানে তুমি সেন্ট্রোমিয়ারটা বিভক্ত করো নাই, হ্যাঁ, ক্রোমাটিডটা বিভক্ত করছো ঠিক আছে, বাট সেন্ট্রোমিয়ারটা বিভক্ত না হওয়ার কারণে আলটিমেটলি পুরো ক্রোমোজোমটাই ওই পাশে চলে গেল। হ্যাঁ, পুরো ক্রোমোজোমটাই এক প্রস্থ ক্রোমোজোম ওই পাশে চলে গেল, আর এক প্রস্থ ক্রোমোজোম এই পাশে চলে আসলো, যার কারণে
আলটিমেটলি আমাদের অর্ধেক বা রিডাকশন যেটাকে আমরা বলতেছি, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, এটা ফর্ম হলো। তাহলে এখানে আমরা চিত্র দিয়ে যদি দেখি, দেখো এনাফেজ ওয়ানে কি দেখাচ্ছে, এই যে দেখো এই জায়গায় আমাদের এটা বিভক্ত হইলো না, বিভক্ত না হওয়ার জন্যই আমাদের এখানে কি হবে, যে এই পুরো ক্রোমোজোমটা ট্যাট্রোড দশার যে পুরো ক্রোমোজোম আলটিমেটলি এটা পুরোটা এদিকে চলে যাবে, এটা ওইদিকে চলে যাবে, এটা ওইদিকে চলে যাবে, এটা ওইদিকে চলে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের এটা ছিল একটা কোষ, পুরোটা ছিল একটা কোষ। এই কোষের মাঝে আমাদের নিউক্লিয়াস তো দুবার বিভক্ত হবে, আরেকটু পরে আমরা দেখবো এক্ষেত্রে আমাদের নিউক্লিয়াস একবার হচ্ছে, ক্রোমোজোম একবার হচ্ছে, এটা তো আমরা দেখতেছি। বাট পরের যে মেটাফেজ ওয়ান, ওই মেটাফেজ ওয়ান আমরা ঠিকই দেখবো, কিন্তু এখানে ক্রোমো সেন্টিমিটার বিভক্ত হচ্ছে। মনে রাখবা, এটা আমরা কি বলতেছি, এটা হচ্ছে আমরা মিউসিস এক, মিউসিস একের প্রোফেজ এক শেষ করলাম, মেটাফেজ এক শেষ করলাম। এই মেটাফেজ একের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয় না, সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয় না। এই সেন্ট্রোমিয়ারটা বিভক্ত না হওয়ার কারণেই এক্ষেত্রে আমরা দেখবো টু এন এর পরিবর্তে এনটা ফর্ম হয়, ঠিক আছে। তাহলে এখানে ছিল আগে দেখো, এটা এটা একটা পুরো একটা তোমার নিউক্লিয়াস ছিল, আমাদের পুরো একটা সেল ছিল। এই সেলে আমাদের এই যে তোমার টোটাল দুই প্রস্থ ক্রোমোজোম ছিল, মানে চারটা ক্রোমোজোম ছিল। বাট দেখো এখন এখানে দুইটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, বাট আছে কিন্তু চারটা ক্রোমোজোম। তার মানে অর্ধেক সংখ্যক এখানে গেছে, এই যে অর্ধেক সংখ্যক তোমার এই পাশে চলে গেছে, আর অর্ধেক সংখ্যক তোমার এই পাশে চলে আসছে। তাহলে এটা কি অর্ধেক হয়ে গেল না? এটা হচ্ছে আমাদের হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন। ওকে, তাহলে মূলত মিওসিস ওয়ানে আমাদের যে মিওসিস ওয়ানের মেটাফেস ওয়ান, এই ক্ষেত্রে আমাদের মেন যে ফাংশন, অর্ধেক হওয়ার যে ফাংশন, এটা হয়ে থাকে, সেন্ট্রিওমিয়ারটা বিভক্ত হয় না। ওকে, আবার আমরা যখন মিউসিস টুতে পড়বো, মিউসিস টুতে যে আমরা প্রোফেস ওয়ান পড়বো, মেটাফেস ওয়ান পড়বো, ওই প্রোফেস টু পড়বো, মেটাফেস টু পড়বো, অ্যানাফেস টু পড়বো, টেলোফেস টু পড়বো। ওই মেটাফেস টুতে কিন্তু আবার ঠিকই আমরা দেখবো যে এখানে সেন্টিমিটারটা বিভক্ত হচ্ছে, মানে এক্ষেত্রে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই সেন্টিমিটার বিভক্ত হয়ে দুই ভাগে ভাগ হবে। ওকে, তাহলে গেল। এদের এসে টেলিফেজ একে, টেলিফেজ এক হলো মেয়োসিস ওয়ানের শেষ পর্যায়ে। এই পর্যায়ে মেরুতে অবস্থিত এন সংখ্যক ক্রোমোজোমের চারদিকে আবার নিউক্লিয়ার এনভালপমেন্ট, নিউক্লিওলাসের বিলুপ্তি আবির্ভাব করবে। তাহলে আবারও একই টেলিফেজে যা যা হওয়ার আমাদের এগুলোর পুনরাবির্ভাব আবির্ভাব হয়, প্রোফেজ একে যা যা হয়েছিল সেগুলোর আমাদের রিভার্স হবে। নিউক্লিয়াসে জলবীজ যোজন ঘটে এবং ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সরু হতে থাকে, রঞ্জন ধারণ ক্ষমতা হ্রাস পায় বলে ক্রমান্বয়ে দৃষ্টি আড়ালে চলে যায়, এবং এক্ষেত্রে বিভিন্নতা অনুসারে টেলিফেজ এক পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে পারে, অর্থাৎ ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে কোষপ্রেষিটির মাধ্যমে কোষস্থ সাইটোপ্লাজম সমান দুই ভাগে ভাগ হয়ে দুটো অপত্য কোষে পরিণত হতে থাকে, হতে পারে, এবং অথবা কোষপ্রেট সৃষ্টি না হয়ে মানে এখানে বুঝতেছ আসলে কোষপ্রেট সৃষ্টি হবে, মাঝখানে আমাদের গোলগি কমপ্লেক্স থেকে কিছু প্রোডাক্ট আসবে, দেন অথবা কোষপ্রেট সৃষ্টি না হয়েও আমাদের মেয়োসিস টু এর প্রোফেজ পর্যায়ে শুরু হয়ে যেতে পারে, একসাথে হবে। উল্লেখ্য যে টেলোফেজ একের শেষে দুটো অপত্য কোষ সৃষ্টি হয় এবং প্রতিটিতে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, ঠিক আছে। অনেক প্রজাতিতে টেলোফেজ এক ঘটে না। ওকে, এবার আসো, আমরা মিউসিস এক শেষ করলাম, আমরা জানি মিউসিস এক এবং মিউসিস টু এর মাঝখানে আরেকটা দশা ঘটে, যেটাকে আমরা বলি ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস এক। ইন্টারকাইনেসিসের অপর নাম কি? সাইটোকাইনেসিস এক। তাহলে মায়োসিস প্রক্রিয়ার যে নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজন, এই দুইটার যে মধ্যবর্তী দশা, এটাকে আমরা বলতে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিসের সময় কি হবে? প্রয়োজনীয় আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষণ হবে, ঠিক আছে। ডিএনএর প্রতিরূপ কিন্তু সৃষ্টি হয় না, এখানে আমাদের রেপ্লিকেশন হবে না, ডিএনএ রেপ্লিকেশনটা হবে না, বাট আরএনএ ফর্ম হইতে পারে, দরকার হলে প্রোটিন, দরকার হলে প্রোটিন তৈরি হইতে পারে। ওকে, এবার আসো আমাদের যেটা মিওসিস টু, তাহলে এটাও আমরা পড়ে ফেললাম অলরেডি, এটা পুরোপুরি মাইটোসিসের মতো। মাইটোসিস যা যা পড়ছো হুবহু জিরোস কপি, হ্যাঁ একদম হুবহু লিখতে পারবা যে মিওসিস টুতে কি কি হয়। তাহলে এখানে কি হবে, প্রোফেজ টুতে আমাদের শুরুতে কি হবে, তোমার জলবিয়োজন হবে এবং ক্রোমোজোমের সংকুচন হবে, আমরা জানি ডিহাইড্রেশন হয়, মোটা এবং রঞ্জন ধারণ ক্ষমতা বিষয় দৃষ্টিগোচর হবে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ামের বিলুপ্তি বা অদৃশ্য হয়ে যায়। মেটাফেজ টুতে কি হবে, স্পেনীয় যন্ত্র সৃষ্টি হবে, আমরা জানি এখানে, ওখানে মূলত পুরো মেটাফেজ হয়েছিল, বাট এক্ষেত্রে পুরো মেটাফেজ না না হয় মেটাফেজে হবে। দেন ক্রোমোজোম গুলো হবে তোমার বিষুবীয় অঞ্চলে আসে, ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত হয়, আরো খাটো মোটা হয়, দেখো শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়। তাহলে এটা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে, তার মানে আগে যদি এন থাকে, এখন আমরা কি পাবো, এন পাবো। যদি এখানেও সেন্ট্রোমিয়ার বিভক্ত না হইতো, ওই এন থেকে আলটিমেটলি এন বাই টু হয়ে যেত, বাট এটা কখনোই হবে না, কারণ এখানে আমাদের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যাবে। এনএফএস টু, এনএফএস টুতে আমাদের সেন্ট্রোমিয়ার পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়, ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যাবে, আমরা জানি। আবার বিএলজেআই, এই যে বিএলজেআই এর মতো সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়ে বাহুতে অনুগামী হয়ে বিএলজেআই এর মতো দেখাবে, এবং আলটিমেটলি তারা অপর মেরুতে পৌঁছাবে, ঠিক আছে। দেন এখানে তাহলে চিত্র দেওয়া আছে অ্যানাফেজে, দেখো আমাদের এখানে এই যে এই দিকে চলে যাচ্ছে তারা, এখন মানে চিত্রটা তুমি উল্টা বা চিপে চিন্তা করো, এই দিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, মানে দুইটা সেল একসাথে দেখাচ্ছে তারা। দেন এখানে দুইটা সেল গিয়ে এখানে টেলিফোসিতে কি হয়েছে দেখো, আবার এখানে নিউক্লিয়ার এনভেলপের পুনরাবির্ভাব ঘটছে,
পুনরাবৃত্তি করছে, দেখো একটা দুটা তিনটা চারটা, চারটা সেল পাইছি, আমাদের ছিল একটা সেল, আলটিমেটলি চারটা সেল পাইছি আমরা। একবার মিওসিস হয়েছে, আরেকবার মাইটোসিস হচ্ছে। এবার আসে টেলিফেজ টু, তাহলে টেলিফেজ টু হচ্ছে আমাদের মাইটোসিস শেষ, টু এর শেষ পর্যায়ে, এবং এখানে নিউক্লিয়ার আবির্ভাব ঘটবে, সেট ক্রোমোজোমের নিউক্লিয়াস সৃষ্টি হবে, পৃথক নিউক্লিয়াস সৃষ্টি হবে, জলযোজন ঘটে, মানে রিহাইড্রেশন ঘটবে, এবং ক্রোমোজোমগুলো সম্প্রসারিত হয়ে তোমার শুরু হয় এবং বিলুপ্তির ঘটে, এবং ফলে আর দেখা যায় না। সাইটোকাইনেসিস টু, তাহলে আমাদের ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস ওয়ান গেল, এবার সে সাইটোকাইনেসিস টু, এক্ষেত্রে কি হবে, ওই যে কোষঝিল্লি সৃষ্টি হবে, ও কোষঝিল্লি ছাড়া কোষপ্রাচীর গঠন হবে উদ্ভিদের ক্ষেত্রে হলে, আমরা জানি প্রাণীদের ক্ষেত্রে কোষপ্রাচীর গঠন হবে না, উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীর গঠন হবে, সাইটোপ্লাজম বিভক্ত হবে, then প্রতিটি নিউক্লিয়াস তার আশেপাশে যে সাইটোপ্লাজম কোষঝিল্লি কোষপ্রাচীর ইত্যাদি স্বতন্ত্র কোষে পরিণত হবে। আলটিমেটলি কোষ বিভাজন শেষে একটা মাতৃকোষ হতে চারটা কোষের সৃষ্টি হয়, তাহলে ছিল একটা কোষ, এখন আমরা পেয়ে গেছি চারটা কোষ, যেগুলার এখানে টু এন ছিল, এখানে এন 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 এন, এভাবে আমরা পেয়েছি। তাহলে আসলে মিউসিসের গুরুত্বটা কি, মিউসিস আমরা কেন পড়তেছি, এটা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, তো অলরেডি জেনে গেছো এটার গুরুত্বটা। যদি আমরা তারপরে হেডলাইন গুলো একটু দেখে যাই, অলমোস্ট, এবং মিউজিক গুরুত্বটা আমার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে জননকোষ সৃষ্টি বলছিলাম বারবার, জননকোষ বৃদ্ধি বললে মাইটোসিস, জননাঙ্গ সৃষ্টি বললে মাইটোসিস, জননাঙ্গ বৃদ্ধি বললে মাইটোসিস, একমাত্র জননকোষ সৃষ্টি বললে মিওসিস। জননকোষ সৃষ্টি সহ মিওসিস করে। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। আর আমাদের মাইটোসিসের একটা পয়েন্ট ছিল মনে আছে, ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখা। পার্থক্য আছে কিন্তু, ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখা আর ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা পার্থক্য আছে। ধ্রুব রাখা মানে হচ্ছে তোমার ক্রোমোজোমের তুমি ডিপ্লয়েড জীব, তার মানে তোমার ক্রোমোজোমের সংখ্যা দুই প্রস্থ বা ডিপ্লয়েড, তোমার যে ভবিষ্যৎ সন্তান ওনাদেরও কত হইতে হবে, টুয়েন হইতে হবে, এটা হচ্ছে ধ্রুব রাখা। এবং এই ধ্রুব রাখার জন্য অর্ধেকে আনিত হয়ে তারপর এটা হয়েছে, তাহলে এটা হচ্ছে ধ্রুব রাখা। আর সমতা রাখা মানে কি, তোমার একটা দেহকোষ টুয়েন, এই দেহকোষ টুয়েন হলে তোমার আশেপাশের এই টুয়েন থেকে সে আরো টুয়েন সৃষ্টি করবে, আরো টুয়েন সৃষ্টি করবে, তাহলে এটা হচ্ছে সমতা রাখা। বুঝে গেছে? প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, মানে স্বকীয়, আমরা যে আমাদের যে নিজস্ব একটা স্বকীয়তা, বংশানুক্রমে প্রতিটি জীব নিজের স্বকীয়তা ঠিক রাখছে, তাহলে আমাদের এখানে ক্রোমোজোমের যে সমতা রক্ষা হচ্ছে বা ধ্রুবতা রক্ষা হচ্ছে, এটা আমাদের প্রজাতির স্বকীয়তা ঠিক রাখে। মানুষ থেকে মানুষের জন্ম হয়, একটা গরু থেকে গরুর জন্ম হবে, একটা তোমার ছাগল থেকে ছাগলের জন্ম হবে, ঠিক আছে। বৈচিত্র্য সৃষ্টি কেন, ক্রসিং ওভার, ক্রসিং ওভারের জন্য আমরা জানি এখানে পিতা এবং মাতা থেকে আগত হোমোলোগাস ক্রোমোজোম দেওয়ার মাঝে যে ক্রসিং ওভার ঘটে, যার জন্য 700 কোটি মানুষ প্রত্যেকেই ইউনিক, পৃথিবীর যে 700 কোটি মানুষ প্রত্যেকেই ইউনিক একে অপর থেকে, একটা মাত্র কারণ ক্রসিং ওভার। তাহলে পৃথিবীর 700 কোটি মানুষ একই প্রজাতিভুক্ত হয়েও আমরা কিন্তু হোমো স্যাপিয়েন্সের আন্ডারে অবস্থিত, তার মনেও আমরা একজন অন্য থেকে ভিন্নতর। আমাদের যে গরিলা, গরিলার সাথে মানুষের যে মিল, সেটা হচ্ছে 97% মিল পাওয়া যায় আমাদের ক্রোমোজোমের মাঝে। আমাদের যে শিম্পাঞ্জি, যেটার সাথে 98% মিল পাওয়া যায়। তাহলে এই সামান্য ক্রোমোজোমের জন্য সেই গরিলা আমি মানুষ, এবং আমাদের দেখো আমরা মানুষে মানুষের যে ব্যবধান, এটা হচ্ছে 99.99%, এবং এটা সম্ভব হয়েছে এই আমাদের একমাত্র ইয়ের জন্য, তোমার ক্রসিং ওভারের জন্য, হ্যাঁ, স্বতন্ত্র বিন্যাসের জন্য। অভিব্যক্তি, হ্যাঁ, আমাদের বৈচিত্র্য অভিব্যক্তি দ্বারা পাওয়া হয় গ্যামেট সৃষ্টি, বংশবৃদ্ধি, আমাদের যে গ্যামেট সৃষ্টি আমরা জানি। জনুক্রম, এখানে জনুক্রম মাইসিস প্রত্যেকে ভূমিকা রাখে। মেন্ডেলের সূত্র, মেন্ডেলের সূত্র আমরা পড়েছি অলরেডি, এখানে ব্যাটা মাইসিস ছাড়া সম্ভবই না মেন্ডেলের সূত্রে ব্যাখ্যা করা। এবং আমাদের এখানে ক্রসিং ওভার যদি আমরা শর্ট নোট লিখতে বলে বা ক্রসিং ওভার সম্পর্কে সিকিউ আসে, ক্রসিং ওভার কি, তাহলে বলবা মাই মিউসিস একের ফার্স্ট ওয়ান, মিউসিস একের প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া সমসহস্ত ক্রোমোজোম মানে হোমোলোগাস সমসহস্ত ক্রোমোজোমের দুইটি নন সিস্টার ক্রোমাটিড, মানে এই ক্ষেত্রে তুমি লম্বা হওয়ার জিনের সাথে লম্বা হওয়ার জিন, মানে লাইক তোমার এই যে এটা হচ্ছে লম্বা হওয়ার জিন তোমার পিতা থেকে আসছে, একটা হচ্ছে লম্বা হওয়ার জিন মাথা থেকে আসছে, দেন এদের মাঝে একটা আমাদের তোমার যে এখানে আমাদের এটা কিছু অংশ এঁকে দিবে, এটা কিছু অংশ এঁকে দিবে, দেন আমাদের যে আগত সন্তান এটা হবে মাঝারি সাইজের হবে, এইভাবে কিছু একটা হয় আর কি, হ্যাঁ। তাহলে এখানে সমসহস্ত মানে একই বৈশিষ্ট্য ধারণকারী দুটা ক্রোমাটিডের মাঝে এটা হবে। ননসেন্টার ক্রোমাটিডের মধ্যে যখন অংশের বিনিময় ঘটে তখন আমরা সেটাকে ক্রসিং ওভার বলি। তো এটা আমাদের ফার্স্ট ওয়ান, থমাস হানমর্গান নামটা খুবই আসে, কে সর্বপ্রথম ক্রসিং ওভার ধারণা দেন, থমাস হানমর্গান কোথায় দেন, ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার ধারণা দেন। এবং ক্রসিং এর কৌশল কি কি, প্রথমে ননসেন্টার ক্রোমাটিডটা একই স্থানে ভেঙে যাবে, কিসের কারণে ভাঙবে, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে ভাঙবে, হ্যাঁ। এখানে আমাদের যে অংশ ক্রোমোজোমের, এই ক্রোমোজোম অংশটা ভাঙবে কিসের কারণে, এন্ডোনিউক্লিয়াসের কারণে। দেন এটা আমাদের যে আমার নতুন অপর একটা ক্রোমোজোম, একটা অংশের সাথে অপর অংশের পুনরায় জোড়া লাগে, একটা অংশের সাথে অপর অংশের জোড়া লাগে এবং লাইগেস এনজাইমের কারণে জোড়া লাগে। তাহলে এনজাইম কোনটার কারণে ভাঙে, এন্ডোনিউক্লিয়াসের কারণে ভাঙে, লাইগেসের কারণে জোড়া লাগে, এবং এখানে এক্সাকৃতির চিহ্ন সৃষ্টি, যেটাকে আমরা বলি কায়াসমাটা। এবং শেষ পর্যায়ে প্রান্তিকরণের মাধ্যমে ক্রোমোজোমের বিনিময় শেষে আমরা জানি প্রান্তিকরণ ডিপ্লোটিন উপর যে প্রান্তিকরণ টার্মিনালাইজেশন শেষে আলাদা হয়ে যাবে, এবং আমরা জানি জিনের বিনিময় ঘটে থাকে এই ক্ষেত্রে।
ওকে। এরপরে এখানে দেখাচ্ছে সুন্দরভাবে দেখো আমাদের কত সুন্দর একটা, এখানে আমাদের একটা এক্স আকৃতির চিহ্ন, এই জায়গায় এক্স আকৃতির চিহ্ন দেখাচ্ছে, দেন এখানে আলাদা হয়ে গেছে, কিছু অংশ এটা দিছে, কিছু অংশ এটা দিছে, কালোর সাথে মিক্স আপ হয়ে গেছে। এভাবে আমাদের মূলত ইয়ে হয়। তাহলে আসে জিন ক্রসিং ওভারের যে গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এগুলো সিকিউর জন্য। ক্রসিং ওভারের ফলে দুইটা ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় করে জিনগত পরিবর্তন সাধিত হয়, হ্যাঁ। এবং আমাদের বৈচিত্র্যগত পরিবর্তন সাধিত হয়, ঘুরে ফিরে সব লাইনই একই আসলে। বৈচিত্র্য পরিবর্তনের কারণে উদ্ভিদে বৈচিত্র্য আসে, পরিবেশে টিকে থাকার ক্ষমতা আসে, হ্যাঁ। এবং আবার নতুন কোনো প্রজাতি সৃষ্টি হয়, ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি হয়। এবং কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতি পরিবর্তন আনা সম্ভব। এবং ক্রসিং ওভার গুরুত্ব রয়েছে গবেষণায়ও, ক্রোমোজোমের জিনের অবস্থান, জেনেটিক ম্যাপ তৈরি এবং জেনেটিক ভেরিয়েশন সৃষ্টির জন্য ক্রসিং ওভার গুরুত্বপূর্ণ। এখানে আমাদের মাইটোসিস এবং মিয়োসিস একটা পার্থক্য দেওয়া আছে, খুবই 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 গুরুত্বপূর্ণ। ছক মানেই গুরুত্বপূর্ণ, পড়বা এমসিকিউ সিকিউর জন্য। মাইটোসিস মিয়োসিস একটা পার্থক্য দেওয়া আছে আর রুলস বুঝে গেছে, এখন যে বিস্তারিত পড়াইছি। এখন জাস্ট একটু পড়ে নিবা যে মাইটোসিসের আমাদের ইন্টারফেসটা দীর্ঘস্থায়ী, বাট মিয়োসিসের ক্ষেত্রে এটা খুবই ক্ষণস্থায়ী হয়। সিনেপসিস, এখানে আমাদের সিনেপসিস বা ভাইবেলের সৃষ্টি হবে না, এখানে এটা সৃষ্টি হবে না, আর এখানে সৃষ্টি হয়। কারণ এখানে কেমনি সৃষ্টি হবে, এখানে তোমার ওই দশাগুলাই নেই, ক্রসিং ওভার ঘটে না। মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না, হুবহু জিন বিন্যাস একই থাকবে, একদম সজ্জা বিন্যাসটা একই থাকবে। ওকে। তাহলে এটা গেল আমাদের ক্রসিং ওভার, তাই না? এরপরে যদি আমরা দেখি, এখানে একটা তথ্য আছে, সেটা হচ্ছে পেঁয়াজের কুশের কি জানি আছে, ক্রোমোজোম সংখ্যা 16 নাকি কত, এমন কিছু একটা লাইন আছে আমাদের এই জায়গাটাতে, না কোথায় আমি দেখছিলাম, এই যে পেঁয়াজের মূলে 16টা ক্রোমোজোম থাকে। টিচার চোখে বললে কোয়েশ্চেনটা দিতে পারে। তো আমরা অলমোস্ট শেষ করলাম বিভাজনের মাধ্যমে অপত্য কোষ, মাতৃকোষ থেকে অপত্য কোষ কিভাবে সৃষ্টি হয়। ওকে, দেখো তাহলে আমরা অপত্যকোষ মাতৃকোষ থেকে অপত্যকোষ সৃষ্টি হওয়ার যে বিভাজন এটা পড়লাম। ওয়াল্টার ফ্লাইং আমরা জানি সর্বপ্রথম উনি কোষ বিভাজন সম্পর্কে ধারণা দেন। দেন কোষ বিভাজন তিন প্রকার, মাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কারণ আমরা জানি, কিন্তু অপত্যকোষের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আহ, মাতৃকোষের মতোই হয়। দেন একটা কোষ সৃষ্টি বিভাজন বৃদ্ধি, এটা একটা চক্রের মাধ্যমে সম্পন্ন, যাকে আমরা সেল সাইকেল বা কোষ চক্র বলি। জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রিত হয়, হরমোন, সাইক্লিন, সিডিকে যৌগ, সেল ডিপেন্ডেন্ট কাইনেজ যৌগ ইত্যাদি। দেন এখানে বলা আছে অভ্যন্তরীণ উদ্দীপনা দান করে। দেন আমরা যে একটা কোষ বিভাজন হওয়ার পর থেকে পরবর্তী বিভাজন শুরু হওয়ার যে মধ্যবর্তী পর্যায়ে, এটাকে আমরা ইন্টারফেজ বলি বা প্রস্তুতি পর্যায়ে বলি। এটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি, গ্যাপ ওয়ান এস, গ্যাপ টু। গ্যাপ ওয়ান আমরা জানি একটা কোষ পরবর্তী বিভাজনে যাবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হয় অ্যাজ পার যে আমরা জানি ডিএনএ সিনথেসিস হবে। তারপর জি টুতে আমাদের যে মাইক্রোটিবিউল তৈরির জন্য যে প্রোটিন দরকার, বিভিন্ন হরমোন দরকার, এগুলো তৈরি হয়। দেন এখানে আমরা পড়লাম মেটাকাইনেসিস, আমরা জানি মেটাফেজ দশা মেটাকাইনেসিস দেখবো, মাঝখানে আসার যে প্রবণতা বা বিষুবীয় অঞ্চল আসার যে প্রবণতা, এটাকে আমরা মেটাকাইনেসিস বলি। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলি। খাটো এবং মোটা হওয়া আমরা জানি মাইটোসিস দশায় নিউক্লিয়াস সবচেয়ে মোটা এবং খাটো হবে, এবং এটাকে আমরা বলি কন্ডেনসেশন যে প্রক্রিয়া, ওটাকে বলি আমরা সুপার কয়েলিং। ওকে। তো কন্ডেনসেশন যে প্রক্রিয়া, এটা হচ্ছে সুপার কয়েলিং প্রক্রিয়া। তো এই ক্ষেত্রে আমরা পড়লাম। দেন যদি আমরা দেখি কোষ বিভাজন মাইটোটিক ইন্ডেক্স সম্পর্কে আমরা দেখেছি। দেন কোষ বিভাজনের মাইটোসিসের যে ব্যতিক্রম, বা যদি এখানে অস্বাভাবিক মাইটোসিস হয় তাহলে এটা আমরা দেখি টিউমার এবং ক্যান্সার। P53 ডিফেক্টিভ হলে আমাদের কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কোষচক্র বিনষ্ট হয় জিন নাম অনকোজিন। দেন এই ক্ষেত্রে আমরা বলতে মাইসিস সম্পর্কে পড়লাম, মাইসিস 2 থেকে n হয়, অর্ধেক সংখ্যক হ্রাস পায়, তার রিডাকশনাল কোষ বিভাজন বলা হয়। এটাকে আমরা আরো পাঁচটা ভাগে, দুটা ভাগে ভাগ করলাম, মিওসিস ওয়ান, মিওসিস টু। মিওসিস ওয়ান আমরা দেখলাম প্রুফ হয়ে যায় ল্যাপটিনের উপর যে ক্রোমোমিয়া দেখা যাবে, এবং সিনেপসিস হয় আমাদের ল্যাপটিনের উপর যে। দেন আচ্ছা, সিনেপসিস হবে জাইগোটিনের উপর যে। দেন এখানে জোর বাঁধাকে আমরা এটাকে বলি বাইভ্যালেন্ট। প্যাকেটের উপর যে আমাদের